নির্বাচন ছাড়াই এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে তিপ্রামথার প্রতিষ্ঠা দিবসে রাজ্য রাজনীতিকে এক নতুন বিতর্ক উস্কে দিলেন মথা সুপ্রিমো প্রদ্যোৎ দেববর্মা। দাবি পূরণ না হলে সরকার ছেড়ে বেরিয়ে আসার হুমকি দিলেন আজ ওনার ফেসবুক লাইভে। অন্যদিকে রাজ্যের রাজনৈতিক সচেতন মহল মনে করছে 29শে জানুয়ারি প্রকাশ্য সমাবেশ করে প্রধান বিরোধী দল সিপিএম যে শক্তি প্রদর্শন করেছে তার পাল্টা জবাব দিতে তৈরি হচ্ছে শাসক বিজেপি। বিশেষজ্ঞরা বলছেন কোন নির্বাচন ছাড়াই বিরোধী দলের প্রকাশ্য সমাবেশে যে ধরনের জমায়েত হয়েছে তা বেশ তাৎপর্যপূর্ণ। যদিও শাসক দলের নেতৃত্ব দাবি করছে এ ধরনের সমাবেশ শুধু একটি বিধানসভায় করছে বা একটি মণ্ডলে করছে বিজেপি, তবে সিপিএম এর প্রকাশ্য সমাবেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি রাজ্য রাজনীতিতে হারানো জমি ফিরে পাচ্ছে সিপিএম? 2018 সালে রাজ্যে ক্ষমতা হারানোর পর একের পর এক নির্বাচনে ভরাডুবি হয় সিপিএম এর। বিধানসভা, লোকসভা, পৌরসভা কিংবা এডিসি নির্বাচনে কোনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি প্রধান বিরোধী দল। জনগণের সমর্থন হারিয়ে সিপিএম কে দূরবীন দিয়েও দেখা যায় না বলে কটাক্ষ করেছেন শাসক দলের নেতৃত্বরা। কিন্তু সম্প্রতি সিপিএম এর প্রকাশ্য সমাবেশ কি তাহলে অন্য ইঙ্গিত দিচ্ছে? কর্মী সমর্থকদের আবার কি সংগঠিত করতে পারছে দলের নেতৃত্বরা? 24তম রাজ্য সম্মেলনে আলোচিত নানান বিষয় এবং প্রকাশ্য সমাবেশ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে তা কতটা গুরুত্ব দেওয়া উচিত শাসক দলের? রাজনৈতিক সচেতন মহল কি মনে করছে? আজ আমরা রাজ্য রাজনীতির সেই গুরুত্বপূর্ণ আঙিনায় চোখ রাখব। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে স্টুডিওতে যিনি রয়েছেন উনি এমন একজন ব্যক্তি যাকে রাজনৈতিক এনসাইক্লোপিডিয়া বলে অভিহিত করেন অনেকেই। পেশাগতভাবে উনি একজন দক্ষ আইনজীবী হলেও রাজ্য রাজনীতিতে এমনকি জাতীয় রাজনীতির সব খবর উনি রাখেন। তবে কোন রাজনৈতিক নেতৃত্ব কি পরিস্থিতিতে কি বলেছিলেন তা উনি মুখস্থ বলতে পারেন। সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও ওনার ব্যতিক্রমী রাজনৈতিক বিশ্লেষণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তাই আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। স্বাগত সন্দীপ বাবু আপনাকে। সন্দীপ বাবু, প্রথমেই যে বিষয়টা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত 29শে জানুয়ারি সিপিএম এর প্রকাশ্য সমাবেশ ওরিয়েন্ট চৌমুহনীতে। এখন বলা হচ্ছে যে সেই সমাবেশ, সিপিএম বলছে সেই সমাবেশ বুকে কাঁপুনি ধরিয়েছে শাসক দলে। আর অন্যদিকে শাসক দল বলছে যে রাজ্যের প্রগতির বিরুদ্ধে যারা রয়েছে তাদের অক্সিজেন জুগিয়ে ছলে বলে কৌশলে রাজ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে সিপিএম। কি মনে করেন এই সমাবেশ, এই ওরিয়েন্ট চৌমুহনীর সমাবেশ রাজ্য রাজনীতিতে নতুন কোন অধ্যায় কি রচিত করবে? সিপিএম তো অনেকদিন পরে এরকম একটা প্রকাশ্য জনসভা নিয়ে নেমেছে, এটা প্রশংসনীয়। কেননা দীর্ঘদিন তারা বা তাদের নেতৃত্ব একটা শীত ঘুমে আচ্ছন্ন ছিল এবং এখন শীতকাল চলছে। সাপেরা যেরকম শীতকালে গর্তে ঢুকে যায়, ওরকম ওরা 18-র পরে ঢুকে গেছিল। ইতস্তত বিক্ষিপ্তভাবে ওরা কোথাও কোথাও বেরুত। প্রকাশ্য এবং অঞ্চল কমিটি এবং তাদের বিভিন্ন কমিটিগুলো সম্মেলন করে, রাজ্য কমিটির সম্মেলন করেছে তারা, এবং এই প্রকাশ্য সমাবেশ করেছে। এখন আমার দৃষ্টিতে বিরোধী দল হিসেবে এই ভূমিকা তো থাকা উচিতই, ডেফিনেটলি উচিত, সদার্থক থাকা উচিত। সরকারের কোনো ভুল ভ্রান্তি থাকলে সেগুলো নিয়ে আলোচনা, আলোচনা করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে এই আলোচনা তো দীর্ঘদিন সমানে একই আলোচনা শুনতে শুনতে রাজ্য এবং রাজ্যের বাইরের মানুষ একেবারেই ক্লান্ত অবসন্ন। কেননা আপনি যখনই যেটা করছেন কেন্দ্র, এটা কংগ্রেস সরকার থাকুক, বিজেপি সরকার থাকুক, এই সেই বস্তা পচা একই টাইপের স্লোগান, একই টাইপের স্লোগান। পুঁজিপতিদের দালাল, কর্পোরেট সেক্টর, এটা ইন্দিরা গান্ধীর ক্ষেত্রেও বলতো, তারপর রাজীব গান্ধীর ক্ষেত্রেও বলতো, তারপর এখন বর্তমানে বিজেপির বিরুদ্ধেও বলছে। কিন্তু হাওবার তারা ঘর থেকে বেরিয়েছে, এটা তো নিশ্চয়ই প্রশংসনীয়। এটা তো বিরোধী দল হিসেবে তো এগুলি মাঠে ময়দানে লড়াই সংগ্রামে, যেটা তাদের স্লোগানের হাতিয়ার, সেই সংগ্রামে যদিও ওরা নামেন, ওদের নেতৃত্ব নামেন, সাধারণ নাগরিক হিসেবে তো ওটা যেহেতু তারা বিরোধী দল ভালোই বলবেন।
এখন প্রশ্ন হচ্ছে এই মিটিং করে ওরিয়েন্ট চৌমুহনী থেকে তারা কতটা ফসল তুলতে পারবেন, সেটা হচ্ছে মূল বিচার্য বিষয়। একদম আমার দৃষ্টিতে এই মিটিংয়ে, আমার দৃষ্টিতে যতটুকু আমি ছবি টবি দেখেছি, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট, আমার ধারণা 10 থেকে 15,000 লোক। আমার ধারণা, হয়তো ভুলও হতে পারে লোকের গণার হিসাবে, এটা তো গণা সম্ভব না। সিপিআইএম হয়তো বলবে যে 30-35,000, কিন্তু 30-35,000 তো আস্তাবল মাঠেই জায়গা হয় না। এটা তো সরকারি হিসাব। বামফ্রন্টের যখন ক্ষমতায় ছিলেন তখনও তারা জানতেন সরকারি হিসেব অনুসারে এটা লোকের হিসাব, কতটা একটা লোক একসঙ্গে দাঁড়ালে কত, এত স্কয়ার ফিটে কত লোক দাঁড়াতে পারে, তার একটা সরকারি হিসাব আছে। ওই জায়গা ধরলে পরে, এবং ওখানে ওই রাস্তাটাতে প্রচুর পার্কিং টার্কিং এগুলো থাকে, কত লোক হয়েছে? আমার ধারণা 10 থেকে 12,000 লোক। সিপিএম হয়তো বলবে 25-30,000 লোক। এখন আপনি মিটিং করার ক্ষেত্রে এই যে লোকটা ভালো, খুবই সুন্দর, মিটিং করার ক্ষেত্রে লোকটা খুবই ভালো, কিন্তু জনমনে মানে বৃহত্তর অংশের যারা গিয়ে ভোটের বাক্সে মতামত দিয়ে সরকার রাখা বা সরকারকে ফেলে দেওয়ার ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্ত নেন, তাদের সংখ্যাটা কত? তারাই তো সিদ্ধান্ত নেবেন এই সংখ্যাটা দেখে। ত্রিপুরা রাজ্যে বর্তমানে মোর দেন 35 লাখ ভোটার আছেন। তো এই ভোটারের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যদি লোক হয়, এটা কি সাংঘাতিক কিছু? তবে অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে, দলকে অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে এটা খুবই ইতিবাচক। সিপিআইএম দলের ক্ষেত্রে এটা ইতিবাচক, এবং তারা ইতিবাচক ভূমিকাই নিয়েছেন। বিশেষ করে সরকার যখন আস্তাবল মাঠের ক্ষেত্রে, সেখানে বোধহয় সম্ভবত পুলিশ দপ্তরের একটা প্রোগ্রাম ছিল টানা, সেখানে পুলিশ না, এটা অন্য দপ্তরের বোধহয়, মানে সরকারি দপ্তরে, আরবানের কোন সরকারি দপ্তরে। এখানে দুটো জিনিস, দুটো কথা উঠে আসে। এই যে আপনি 10 থেকে 12,000 কথা বলছেন, এখানে দুটো দিক। সিপিএম বলছে যে তাদের এই সমাবেশে আসার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন তৈরি হচ্ছিলেন, তখন সকালবেলা ট্রেন ধরার জন্য বাড়ি থেকে যে বেরিয়ে যে অটো বা টমটম দিয়ে স্টেশনে আসবেন, সেগুলো পাওয়া যায়নি, কারণ সেগুলোকে আসতে দেওয়া হয়নি শাসক দলের পক্ষ থেকে। সেগুলোকে বাধা দেওয়া হয়েছে, বা বিভিন্ন যারা গাড়ি চালক তাদেরকে, ইভেন কি যারা গাড়ি করে আসবেন, গাড়িগুলোকে আগে থেকে গাড়ি ভাড়া বাবদ অ্যাডভান্স নিয়েও সেই গাড়ি আসতে পারেনি, কারণ তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা দিক। তাহলে সেই লোকগুলো যদি আসতে পারতো, তাহলে আরো বেশি লোক হতো। এটা হচ্ছে সিপিএম এর বক্তব্য। অন্যদিকে অনেকেই মনে করছেন, বিশেষজ্ঞরা মনে করছেন, যে সভাস্থল নিয়ে যে বিতর্ক হয়, সেই বিতর্কটার জন্য একটা এক্সট্রা মাইলেজ পেয়েছে সিপিএম। যদি সেটা সভাস্থল বিতর্ক না হতো, তাহলে এত মানুষ হয়তো সভাতে আসতো না। ডেফিনেটলি আমি মনে করি, ডেফিনেটলি। কেন? আবার এটার পরিপ্রেক্ষিতে আমি দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি প্রেসকে যে কথাটা বলেছেন যে ওরা এরকম দাবি করেছিলেন, তো আমি ওদেরকে বলেছি যে আপনারা ডেটটা ডেফার করেন। তারা বলছেন উমাকান্ত স্কুল মাঠ। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমি কোট অ্যান্ড কোট, হয়তো শব্দ চয়ন একটু 19-20 আমার হতে পারে, মানে বিষয়বস্তুর গম্ভীরতার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা ডেটটাকে একটু ডেফার করুন। ওরা নাকি বলেছেন যে না, ডেট ডেফার করা সম্ভব না, যদি আস্তাবল না হয় তাহলে আমাদেরকে আপনি উমাকান্ত স্কুল দিন। তো মুখ্যমন্ত্রী তাদেরকে সঙ্গে বলেছেন, নাকি আধিকারিকরাও বলেছেন যে এটা উইকলি ডে, স্কুল খোলা, স্কুলে ক্লাস টাস চলবে, তো সেই ক্ষেত্রে তো উমাকান্ত স্কুল দেওয়া সম্ভব না। আপনারা এটাকে ডেফার করে যে কোনো বন্ধের দিন করুন, তাহলে করা যাবে। কিন্তু তারাও অনড় ছিল। কিন্তু আলটিমেটলি কি হয়েছে, আকাশে বাতাসে মাঠ পাওয়া বা মাঠ না পাওয়া, এটা আলোচনাতে থাকা। আপনি আলোচনাতে থাকাটা রাজনীতির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এখন ওম প্রকাশ চৌতালা সম্বন্ধে যদি বলেন আপনি, কিংবা বিজেপিরই যদি যশবন্ত সিং সম্বন্ধে বলেন আপনি, তারা আছেন না নেই, এটা মানুষ বলতে পারবেন না। রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়াটা খুব দুর্ভাগ্যজনক। চর্চাতে নেই, চর্চাতে থাকা। সিপিআইএম এটা খুব সুন্দরভাবে এটাকে ভেন্টিলেট করেছেন। মাঠ না পাওয়া, এটাকে নিয়ে তারা খুব আলোচনা করেছেন। এবং আপনি লক্ষ্য করে দেখুন, আমি মিডিয়ার বন্ধুদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে শুনছিলাম, সেটা হচ্ছে পার্টির যে সম্পাদক জিতেন চৌধুরী, ওনার বক্তৃতার অধিকাংশ সময় সেটা সভাস্থলের বিতর্কের মধ্যে উনি সেন্টারে অ্যারাউন্ড করেছেন। অনেকে মিডিয়ার তরফ থেকে যারা সিনিয়র সাংবাদিক আপনাদের মতো, তারা একটা প্রশ্ন তুলেছেন নিজের মনেই তারা, সেটা হচ্ছে
যদি মাঠ পাওয়া যেত, ধরে নিন মানে হাইপোথেসিস যে আস্তাবল মাঠ পাওয়া গেল, তাহলে জিতেন বাবু কি বক্তৃতা দিতেন? ওনার বক্তব্যে তখন কারণ হি ইজ দ্য পার্টি সেক্রেটারি, বিরোধী দলের মুখ। জিতেন বাবু বর্তমানে বিরোধী সিপিআইএম দলের মুখ। উনি কি এই আস্তাবল মাঠ পেলাম না বড়দলি স্কুলের মাঠ পেলাম না উমাকান্ত স্কুলের মাঠ পেলাম, এটা কি নীতিগত আলোচনার মধ্যে আসতে পারে নাকি? পার্টির সেক্রেটারি এটা কারা বলবে? লোকাল কমিটির তারা চাষটলে বসে, যারা বলবে গান্ধী দেশটাকে শেষ করে দিয়েছে, চাষটলে বসে। গান্ধী ফিলোসফি একটা লোকের জীবদ্দশায় পড়ে শেষ করা যায় না, কার্ল মার্কসকে একটা লোকের জীবদ্দশায় পড়ে শেষ করা যায় না। আপনি পক্ষে থাকতে পারেন, আপনি বিপক্ষে থাকতে পারেন, আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, আপনি ডিসকার্ড করতে পারেন, এটা সম্ভব না। কিন্তু তারা তো হাইয়েস্ট লেভেলের লিডার, যেখানে পলিট ব্যুরোর প্রকাশ করাত মানিক সরকার উপস্থিত, তাদের মুখ থেকে যদি এই কথাগুলো শোনা হয়, তারা বলবেন থিওরিটিক্যাল কথা, তারা বলবেন গভর্নমেন্টের পলিসির কথা, তারা যদি বলেন গভর্নমেন্টের রাম চোর, এটা কি তাদের মুখ থেকে মানায়? আলোচনার গাম্ভীর্যতাতে এটা আসে? তারা পলিসিগত দিক নিয়ে কথা বলবেন। আমার বন্ধু জিতেন, আমি যা শুনেছি, যা মিডিয়াতে দেখেছি, যে বক্তৃতার মানে বৃহৎ অংশই আলোচনাতে ছিল মাঠ বিতর্ক। তো মাঠ বিতর্ক হাইয়েস্ট লেভেল অফ দি সিপিআইএম পার্টি, তার কাছে কি মাঠ বিতর্কটা ইম্পর্টেন্ট? যদি মাঠ বিতর্ক না হতো, মানিক শাহ যদি বলতেন না গভর্নমেন্ট প্রোগ্রাম উইথড্র, আস্তাবল মাঠে গভর্নমেন্ট প্রোগ্রাম উইথড্র, যে লোক হয়েছে, আমি একেবারে উইদাউট প্রেজুডিসড, আমি সিপিএম এর প্রতি বিরূপ মন্তব্য না, বিজেপির পক্ষেও না, কংগ্রেসের বিরুদ্ধেও না, এই লোকগুলিকেই যদি পুশ করে দেওয়া হতো আস্তাবল মাঠে, আস্তাবল মাঠে কি লোকের লোকারণ্য হয়ে যেত? ইজ ইট পসিবল? তখন চিত্রটা কিরকম হতো? সুতরাং মাঠ বিতর্কটাকে জিয়ে রেখে সিপিআইএম দলের যারা নেতা কর্মীরা আছেন, তাদের মধ্যে দল খুব সুচারুভাবে যথেষ্ট পরিমাণে অক্সিজেন সাপ্লাই করতে পেরেছেন, যথেষ্ট পরিমাণে। যে অক্সিজেনটা দীর্ঘ 18 পর থেকে অনেক অংশেই কমে গেছিল, সেটা সাপ্লাই করতে পেরেছেন। এটা তাদের মুন্সিয়ানা, তাদের বাহাদুরি। সেখানে 10,000 লোকই হোক, 20,000 লোকই হোক, যে পরিমাণ লোকই হোক, এটা তারা ভেন্টিলেট করতে পেরেছেন, এটা তাদের ক্রেডিট। এবং বিরোধী দল হিসেবে এই ভূমিকা তো নিশ্চয়ই ইতিবাচক, এটাকে তো নেতিবাচক ভূমিকা বলা চলে না, বলা যাবেও না। আমরা যখন বিরোধী দলের কথা বলি, প্রধান বিরোধী দল সিপিএম এর কথা যখন বলছি, এই প্রকাশ্য সমাবেশ শুধু নয়, এই 24তম যে রাজ্য সম্মেলন তাদের, এই সম্মেলনকে ঘিরে 3 বছর পর যেভাবে বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয়েছে এবং যেসব সাংগঠনিক কাজকর্ম করা হয়েছে, এখন অনেকেই বলছেন বা অনেকেই ভাবছেন যে রাজ্যের বিরোধী শক্তি কি তাহলে বিরোধী মানে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, বা যে হারানো জমি কি ফিরে পাচ্ছে সিপিএম? তাহলে আবার কি মনে হচ্ছে? ফিরে যেতে হবে 18 সালে। 18 কেন, আপনি 17 সালেই যেতে পারেন ফিরে, যখন বিজেপি দলের ছিলেন বিপ্লব দেব সভাপতি, তাদের নিচে আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছিল, আর তারা উপরে বসে বলছিলেন আমাদের এত লক্ষ সদস্য। ওই কত লক্ষ সদস্যের ত্রিপুরার টোটাল যদি তাদের বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশন গুলোকে যোগ করা যেত, কৃষক সভা, নারী সমিতি, আইনজীবী সমিতি, হ্যাঁ, তারপরে আপনার আরো কত সংগঠন আছে তাদের, ডিওএফআই, এসএফআই, সবগুলোকে যদি যোগ করা যেত, তাহলে দেখা যেত দি দেন পিরিয়ডে ত্রিপুরার যা পপুলেশন, অলমোস্ট ত্রিপুরার পপুলেশন সবটাই তাদের সাংগঠনিক শক্তি। আমি যদি তার থেকে ধরেন 75%ও বাদ দেই, 25%ও যদি থাকে, বর্তমানে 40 লক্ষ, 40 লক্ষের 50% হচ্ছে গিয়ে আপনার 20 লক্ষ। আমি তাও বাদ দিলাম 10 লক্ষ লোক। আগরতলা শহরে কোনো সমাবেশ করে 10 লক্ষ লোকের সমাবেশ বর্তমানে করতে পারবেন? পার্টির সদস্যরা কোথায় গেলেন? কোথায় গেলেন তারা? তারা তো ধরে রাখতে পারেননি। এই জায়গাটাতে তো তাদের ব্যর্থতা, নেতৃত্বের ব্যর্থতা। যিনি কর্মী, যিনি দলের সমর্থক, যিনি বর্তমান শাসক দলের বিরোধী, উনি মে নট বি দ্যাট হি ইজ দ্য পার্টি সদস্য অফ সিপিআইএম পার্টি, ইট মে নট বি, কিন্তু বর্তমান সরকারের বিরোধী। ওই লোকগুলোকে কি পেনিট্রেট করে দলের বিভিন্ন প্রোগ্রামে, আমার মনে আছে আপনাদের স্টুডিও থেকে দিনের পর দিন আমরা বসে কথা বলে প্রথম তাদের যে বর্তমানে প্রাক্তন একজন আছেন মুখ্যমন্ত্রী, তাকে ঘর থেকে বের করেছিলাম আমরা আপনার স্টুডিও থেকে দিনের পর দিন, যে ওনার ভূমিকা কি? ওনার ভূমিকা কি ডিপ্লেক্স বাড়ি আর ইনোভা গাড়ি, গাড়ির মধ্যে দামি পারফিউম, এটাই কি ওনার ভূমিকা? উনি খুব বিলাসবহুল জীবন যাপন করছেন, আইনে যা প্রভিশন আছে
সেই প্রভিশনকে ভায়োলেট করে সরকার ওনাকে পদোন্নত করেছেন। আচ্ছা, করতেই পারেন সরকার কালকে আমার সামনে পিছে এসকর্ট দিয়ে দিতে পারেন। মানুষ বলবেন ওর তো কি মানে বাল খিল্লব না, আমার সম্বন্ধে যা খুশি তাই বলবেন মানুষ, আমি যখন সামনে পিছে আরক্ষা বেষ্টনীতে হাঁটবো। তো দিলেই তো হবে না, মানুষ যে পেছনে হাসেন এটা তো বুঝেন না। দলের কর্মীরা বলেন আরে তাইনের লেগে দলটা গেছে। হ্যাঁ, তো ওনারা তো দিনের পর দিন বক্তৃতা দিয়েছেন। বিপ্লব যখন ট্রাইবাল বেল্টের ভেতরে ঢুকে 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 আস্তে আস্তে ওদের সংগঠনকে ভাঙার চেষ্টা করছিলেন, তারা সংগঠনটাকে 18-র পরে তো তেমন ভাবে ধরে রাখতে পারেননি। 18-র পরে যদি তেমন ভাবে ধরে রাখতে পারেন, আমি হিসাব থেকে বললাম 75% বাদ দিন, ক্ষমতাচ্যুত হওয়ার পর তার থেকে তাদের সদস্য সংখ্যার 75% আপনি বাদ দিয়ে দিন। 25% থাকলে ত্রিপুরাতে মানে আকাশ বাতাস গরম করে নেওয়া যায়। এখন 10,000, 12,000 কি 15,000, ওরা বলবেন 20,000 কি 25,000, তর্কের খাতিরে বলুন। এই 25,000 লোক যে এসছে প্লাস আরো একটা পার্সেন্টেজ যোগ করুন, ওরা বলছেন যে বিভিন্ন জায়গাতে বাধা দেওয়া হয়েছে, আসতে পারেনি। গাড়িগুলোর জন্য টাকা নেওয়ার পর টাকা গাড়ির যারা কার্যকর্তা আছেন, গাড়ি যারা পরিচালনা করেন, তারা টাকা ফেরত দিয়েছেন। আপনি ধরে নিন যে সবাই টাকা নিয়েছেন, লোকজন এসছে, তর্কের খাতিরে ধরে নিন কত আসছে, তাহলে তারা তো তখন জানতো না, ওই তারিখের আগে 29শে জানুয়ারির আগে তো তারা জানতো না যে তাদের লোকজনকে বাধা দেওয়া হচ্ছে। 24-25 তারিখ কি তারা জানতো লোকজনকে বাধা দেওয়া হচ্ছে? যখন এটা মানে তারা এই প্রোগ্রামটা হাতে নিয়েছেন তখন তো তারা জানতো না। তাহলে তো 1 লাখের উপর লোক হতো, তাহলে আস্তাবল মাঠ কেন চান? লোক আনার জন্য, লোককে শোনানোর জন্য, লোককে বোঝানোর জন্য, না মাঠ বিতর্ককে কেন্দ্র করে রাজনীতি করার জন্য? আপনি জাস্ট আমার কথাটা অ্যাপ্রিশিয়েট অ্যাকসেপ্ট করেন না, আপনি ডিসকার্ড করুন। আপনার সঙ্গে আমার আলোচনাতে ডিসকার্ড করুন। যখন 29 তারিখের প্রোগ্রাম, সিপিআইএম ধরুন 1 সপ্তাহ আগে তো ওইগুলো জানতো না। গাড়ির মালিক যারা, মালিক পক্ষ কিংবা সংগঠন, বিএমএস বলুন, যাই খুশি বলুন, তথাকথিত আগের সিটু বলুন, ওরা যখন টাকাটা নিয়েছেন, টাকাটা তো 23 তারিখ ফেরত দেয়নি, নিশ্চয়ই 1 দিন কি 2 দিন আগে ফেরত দিয়েছে। তখন মানে কি তারা ধরে নিয়েছে যে লোক আসছে? তাহলে তো ওই হিসাব যদি ধরি মোর দেন 1 লাখের মতো লোক হওয়ার কথা, তাহলে আস্তাবল মাঠ কেন চাইবেন? তারা তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কিংবা মিনিস্ট্রি অফ ডিফেন্সে তারা রিকোয়েস্ট করে আস্তাবল মাঠ চাইবেন। আরো বড় বিতর্ক হতে পারত, আসাম রাইফেলস চাইতে পারতো। আসাম রাইফেল চাইলে আরো বিতর্ক হতো, কারণ আসাম রাইফেল এখন প্রাইম মিনিস্টারকে অ্যালাউ করা হয় না। লাস্ট সেখানে মিটিং করে গেছিলেন 1991-এ তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। দ্যাট ওয়াজ দ্য লাস্ট মিটিং। হ্যাঁ, 1991-এ রাজীব গান্ধী লাস্ট মিটিং করে গেছিলেন। 91-এর পরে কোন প্রাইম মিনিস্টারকেও আসাম রাইফেল অ্যালাউ করা হয় না। তো তারা আসাম রাইফেল চেয়ে নিতে পারতেন, 1 লাখের উপর লোক। তো জেনেছেন যখন, তখন কেন তার আস্তাবল বলেন? তখন যে না গাড়ি দিয়ে লোককে মালিকরা টাকা ফেরত দিচ্ছেন, লোককে আটকানো হচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা উমাকান্ত স্কুল চাইছেন কেন? আলোচনাতে সরকারের সঙ্গে উমাকান্ত স্কুল চাইছেন, লাস্টলি ওরিয়েন্ট চমুনিতে এগ্রিয়েবল হতেন, গণ অবস্থানে বসে যেতেন যে সরকারের এই আমাদের কোনো আর কর্মসূচি নেই, কোনো বক্তৃতা নেই, মানুষকে বোঝানোর কোনো ব্যাপার নেই। তারা কি মনে করেন তারা যারাই রাজনীতি করেন, যে কোনো রাজনৈতিক দল, তারা পেশাগতভাবে রাজনীতি করেন দেখে তারাই একমাত্র বুঝেন, আর জনগণ, সাধারণ জনগণ। আমি রিস্কা মাঝে মাঝে রিস্কাতে উঠি ইচ্ছে করে, আমি রিস্কা পোলার যারা, রিস্কা ভাই যারা, তাদের শ্রমজীবী অংশের মানুষ, তারা অনেক সময় এমন ধরনের কথা বলেন না, মনে হয় যে নিজের বিদ্যা বুদ্ধি সত্যিকার অর্থেই ম্লান হয়ে যায় তাদের কাছে। তারা এত গভীরভাবে বাস্তবটাকে তারা দেখেন বা বুঝেন। বুঝে না মানুষ। আপনি মানুষকে কি বুঝাবেন যে কর্পোরেট সেক্টরের দালাল বিজেপি? দরকার আছে বুঝানোর? বিজেপি পুঁজিপতির পৃষ্ঠপোষক, বিজেপি আদানি আম্বানির পৃষ্ঠপোষক। আগে বলতো টাটার পৃষ্ঠপোষক, টাটা এখন বেঁচে গেছে, টাটার কথা বলেন, এখন বলে আদানি আম্বানি। হ্যাঁ, এখন সেই জিনিসটাই দেখার বিষয়। এখন এই লোকগুলি, আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে প্রশ্নটা 29 তারিখ থেকে তারা মাইলিজ পাবে কিনা। আমি মনে করি 29 তারিখে তারা যাই প্রোগ্রাম করেছে সেটা ইতিবাচক দলের পক্ষে, দলের কর্মী সমর্থকদেরকে অক্সিজেন দেওয়ার জন্য। ইট ইজ এ ভেরি নাইস প্রোগ্রাম ফর দেম। কত লোক হলো কত লোক হলো না সেটা মেটেরিয়াল। লোককে নিয়ে তারা তো রাজনীতি করবেনই, মাঠকে নিয়ে তারা রাজনীতি করবেন। আমি মানে কি বলবো, উইদাউট রিজার্ভেশন আমি বলি, শাসক দল এটার মধ্যে কিছু অক্সিজেন দিয়েছেন বিতর্কটাকে জিইয়ে রাখার জন্য। কি দরকার আছে?
তারা প্রথমেই না না বলছেন কেন? আমরা দেখছি, আপনাদের প্রেয়ারটা দেখছি। তারা আসুক না, লেট দেম কাম উইথ অল্টারনেটিভ প্রপোজাল, লেট দেম কাম উইথ অল্টারনেটিভ প্রপোজাল। সরকার প্রথম থেকে নেগেটিভ, এটাতে সরকারও তো কিছুটা অক্সিজেন দিয়েছে। কারণ একটা সরকার যখন কোথাও থাকে, সরকার যেমন পরিচালনার ক্ষেত্রে সরকার অ্যাডমিনিস্ট্রেশন যেমন থাকে, বিরোধী দলের ক্ষেত্রে সরকারের একটা ভূমিকা থাকে, এটা নেতিবাচকই হোক। আমার একটা কথা মনে পড়ছে, আপনার এটা খুব ভালো করে মনে থাকবে। এই যে মাঠ বিতর্ক হচ্ছে এবং যে আস্তাবল ময়দান দেওয়া হয়নি বলে যে ফলাও করে যে সিপিএম যে প্রচার করেছে, এটা ঠিক আছে, মাঠ ওদেরকে দেওয়া হয়নি অন্য একটি সরকারি অনুষ্ঠান থাকার কারণে। এবং সম্পাদক বলছিলেন যে বারবার যে যখন ওনারা মাঠ চেয়েছেন তখন ওই সময়ে কোনো ধরনের অনুষ্ঠান ছিল না, মাঠ ফাঁকা ছিল বলে ওনাদের বলা হয়েছিল। পরে এই সরকারি অনুষ্ঠানটা তড়িঘড়ি সেখানে শিফট করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি রাজ্যের ইতিহাসে প্রথম হলো যে বিরোধী দলকে মাঠ দেওয়া হয়নি? আপনার এই কি বলে, অ্যাকচুয়ালি হয়েছে কি, ত্রিপুরা পশ্চিম বাংলা সবাই হচ্ছে সিপিএম এর ছাত্র। সিপিএম যে স্কুলগুলো তাদের শাসনকালে খুলেছিল, সেই স্কুলের ছাত্র সবচেয়ে ফার্স্ট গার্ল হচ্ছে মমতা ব্যানার্জি, একদম ফার্স্ট গার্ল হচ্ছেন মমতা ব্যানার্জি, সেকেন্ড বয় হচ্ছেন বিপ্লব দেব। সিপিআইএম এর যে ইনস্টিটিউট গুলো তাদের 35 বছরে খুলেছিল, তাদেরকে তাদের মতো করে এখন বিট করছে মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলায় ত্রিপুরায় শাসক দল, তারা যদি এগুলো না শিখাতো, আপনি বলুন তো 88 সালে যখন বুথ কমিটি একটা তৈরি হলো, তৎকালীন কংগ্রেসের কেন্দ্রীয় নেতা সন্তোষ মোহন দেব বিভিন্ন এলাকাতে যারা নেতৃবৃন্দ তাদেরকে বলা হলো যে বুথ কমিটি, আপনারা বুথ কমিটি করুন। অনেকে ভাবলো এটা কি খায় না মাথায় দেয়, হোয়াট ইজ দিস? এত বছর নির্বাচন চলছে, ইলেকশনে ভোট দিন বাঁচতে, তারা হাতুড়ি কাঁচতে, কিংবা শস্য স্বাগতম বন্দে মাতরম, দ্যাট ওয়াজ দ্য স্লোগান, এটাই ইলেকশন। বুথ কমিটি, এই কনসেপ্টটা তো সিপিএম থেকে ধার করা, সিপিএম তো এগুলো শিখিয়েছে। লোককে পানিশমেন্ট ট্রান্সফার করে দেওয়া, বিরোধী দল হলে তাকে কোনো সুযোগ না দেওয়া। আরে ব্যক্তিগত জীবনে তো আমাদের কথা তো, যদিও টক শোতে এসছি বলা উচিত না, ইন্টারভিউ দিতাম, রিটেন পরীক্ষা দিলে ফার্স্ট সেকেন্ড থার্ড হতাম, ওরেলে গিয়ে 0। কেন বাম? আমি বাম না। এরকম আমার মতো সিরিজ অফ লোকজনের এরকম অভিজ্ঞতা আছে। তো সিপিএম তো এগুলি শিখিয়েছে। আজকে when the CPM is paid by their own coin, তাদের স্কুলের ছাত্র ছাত্রীরা যখন তাদেরকে তাদের কয়েনটা ফেরত দিচ্ছে, তখন বলে এটা সব বুর্জুয়া চিন্তাধারা, স্বৈরতান্ত্রিক চিন্তাধারা। আপনারা কেন করেছিলেন এগুলো? আপনারা কেন উগ্রপন্থীদের বিরুদ্ধে মামলা তুলে নিয়েছিলেন? বলছেন মূল স্রোতে ফিরে আসা। আপনারা কেন 42তম সংবিধান, যদি যেতে হয়তো আপনার রাতের পর রাত চলে যাবে, 42তম সংবিধান আপনারা বলেছেন ইন্দিরা গান্ধী ডাইনি, ইন্দিরা গান্ধী স্বৈরাচারী, দেওয়াল লিখন লিখেছেন ইন্দিরা গান্ধীর নোক। আর সবচেয়ে বেশি বেনিফিট কারা নিয়েছেন? ত্রিপুরা রাজ্যের 2জন সিপিআইএম এর, 3জন সিপিআইএম এর বড় বলিষ্ঠ নেতৃত্ব, নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, বৈদ্যনাথ মজুমদার, অনিল সরকার। 77-এর পর্যন্ত তো মানুষ ভোট দিয়ে পাঠিয়েছিল ত্রিপুরা রাজ্যে। সুকুমার সেনগুপ্ত ওয়াজ দ্য চিফ মিনিস্টার। 77-এ তো মেয়াদ শেষ হওয়ার কথা, 78 সালে কি করে গভর্নমেন্ট চললো? প্রশ্ন করুন না সিপিআইএম নেতৃবৃন্দকে, যে কংগ্রেস সম্বন্ধে যে গালাগাল করেন, প্রথম তো ক্ষমতার স্বাদ পেয়েছিলেন এই ইন্দিরা গান্ধীর দৌলতে, বিকজ 42তম সংবিধান সংশোধন করে বিধানসভার মেয়াদ 5 বছরের জায়গায় 6 বছর করা হয়েছিল। কিন্তু তখন দেওয়াল লিখন লিখেছিলেন। যেই কংগ্রেস থেকে জনতা হলো, তাদের সঙ্গে মিলে সিপিএম জনতা মন্ত্রিসভা হলো, প্রফুল্ল দাস সিএফডি করলা হলো, রাধিকা রঞ্জন গুপ্ত, বিভিন্নভাবে এইভাবে তারা করেছেন। মন্ত্রিসভাতে কারা কারা? নৃপেন চক্রবর্তী, প্রণম্য লোক, রাজ্যের ইতিহাসে প্রণম্য লোক। ওনার চিন্তাধারা আপনি অ্যাকসেপ্ট করেন বা না করেন, রাজনীতিবিদের যা কৃচ্ছ সাধন করা, যে জীবনটা আমার জনগণের জন্য। বৈদ্যনাথ মজুমদার, হি ওয়াজ এ জননেতা, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। অনিল সরকার, হ্যাঁ, এরকম তারাও বেনিফিট নিয়েছেন। কংগ্রেস থেকে যারা সিএফডি করেছেন, জনতা করেছেন, তারা বেনিফিট নিয়েছেন। আর দেওয়াল লিখন লিখেছেন সিপিএম কি, ইন্দিরা গান্ধীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তো সিপিএম তো এই স্কুলগুলোতে এই ছাত্র পড়িয়েছে। এই ছাত্ররা এখন হয়েছে কি, হলে বর্তমান শাসক দল বিজেপিতে, এই ছাত্র ছাত্রীরা পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জি তৃণমূল, এই সেম জিনিস চলছে। তো এই জিনিস তো চলবে, আপনারাই তো শিখিয়েছেন। ইউ আর পেইড বাই ইউর ওন কয়েন। দুঃখ পাওয়ার তো কিছু নেই, দুঃখ পাবেন কেন? আপনারাই তো শিখিয়েছেন। আপনারা, আমি একটা ছোট্ট জিনিস বললাম, বুথ কমিটি, লোকাল কমিটি কনসেপ্ট থেকে বুথ কমিটি গেল।
বলুন না আপনি। আর এখন সেটা এখন আর এখন বুথ কমিটির এখন বুথ কমিটি শাসক দলের কাছে আছে। বুথ কমিটির থেকেও মানে মন্ডল টন্ডল অনেক কিছু হয়ে গেছে, অঞ্চল কমিটি প্যারালাল গ্রাসরুট লেভেলে গ্রাসরুট। তো মানে কি ওরা শিখিয়েছেন, ওরা যদি শিখান। বসন্তবাবু, এখানে একটা জিনিস জানতে ইচ্ছে করছে, আপনাকে যে বলা হয় যে রাজনৈতিক এনসাইক্লোপিডিয়া, আমরা বলছিলাম বারবার, এটা অনেকে অভিহিত করেন, এই যে বিভিন্ন আমলগুলো আপনি আমাদের রাজ্যের আপনি দেখেছেন, এখন বিশেষ করে সেই কংগ্রেস আমল বলুন, বামফ্রন্টের প্রথম 10 বছর, তারপর কংগ্রেস টিউজিএস এর আমল, জোট আমল, এবং এরপর 25 বছর বামফ্রন্টের, তারপর 5 বছর বিজেপি আইপিএফটি জোট সরকারের, এবং এরপর বিগত 1 বছর ধরে বিজেপি আইপিএফটি এবং তীব্রমথা জোট সরকার। আইনের শাসন নিয়ে কথা বারবার হয়, বিরোধী দল বারবারই অভিযোগ করে আইনের শাসন নেই, এবং আইন শৃঙ্খলা বারবার ভেঙে পড়েছে। এবং সেদিনের সেই প্রকাশ্য সমাবেশ থেকে সিপিআইএম সম্পাদক কিন্তু সেখানে বলছিলেন যে বেআইনি পথে, ভুল পথে, অসাংবিধানিক পথে সেখানে এক এক নেতা মন্ত্রীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হচ্ছেন আইনের শৃঙ্খলা নিয়ে, এবং তার জন্য আরো অনেক কিছু বিষয়কে সামনে রেখে তারা সাংবাদিক সম্মেলন করে, যে 24তম রাজ্য সম্মেলনের পর সেখানে বলা হয়েছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনেও নামতে পারবে, নামছে, মাঠে রয়েছে, কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে নামবে সিপিএম, এই বলেও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এখন আপনার কাছে যে জিনিসটা, যে এই বিভিন্ন আমলগুলো আপনারা দেখেছেন, আপনি দেখেছেন খুব কাছ থেকে, আপনি নিজে একজন আইনের লোক, কোন আমলে আইনের শাসন খুব সুপ্রতিষ্ঠিত ছিল? এটা স্পেসিফিক্যালি বলা ভেরি টাফ, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট শাসক যারাই হন, বেসিক জিনিস শুরু হয় আপনার থানা থেকে। কোন লোক যখন টর্চার্ড হন, নির্যাতিত হন, তারা থানায় যান, থানাওয়ালা এফআইআর রাখে না, এফআইআর রাখলে পরে ফেলে রাখে, আইন কালকে, তারপরে এফআইআর এর রিসিভ কপি দেয় না, যে আপনি আইন মোতাবেক যে প্রভিশন গুলো আছে, যে যদি পুলিশ অ্যাকসেপ্ট না করে আপনি এসপির কাছে পাঠানোর কথা, বাই রেজিস্টার্ড পোস্ট, আপনি রেজিস্টার্ড পোস্ট এসপির কাছে পাঠান, এসপি যারাই বসেন শাসক দলের মানে পৃষ্ঠপোষকতায়, ওই এসপি গুলোই একই টাইপের হয়। কোন লোক বলতে পারবে না এসপির এখান থেকে এরকম আসে, আমরা তারপর কোর্টে বাধ্য হয়ে গিয়ে কোর্টে মামলা করি, কোর্ট থেকে ডাইরেকশন আনতে হয়। তো এটা সব শাসকের আমলে দ্যাট ওয়াজ দ্য চরিত্র, এটাতে আপনার মানে আলাদা করে বলার কিছু নেই। তবে যত আপনি পিছের দিকে যাবেন, যত পিছের দিকে যাবেন, আপনার মনে হবে কিছুটা হলো বোধহয় আইনের শাসন সুরক্ষিত এবং প্রতিষ্ঠিত ছিল, যত পিছের দিকে যাবেন। আর যত আপনি এগিয়ে আসবেন, আপনি দেখবেন আস্তে আস্তে অনেক কিছুর সঙ্গে মনে নেওয়ার মেনে নেওয়ার মধ্যে অনেক তফাৎ। যেটা আপনি মেনে নিচ্ছেন, এটা হয়তো মনে নিচ্ছেন না। আন্ডার কম্পেলিং সার্কামস্ট্যান্সেস, বামফ্রন্টের আমলেও দেখেছি, তার আগের আমলেও দেখেছি, রেপ্ট হয়েছে, পুলিশ ডেকে, এলাকার পঞ্চায়েত প্রধানরা ডেকে সেটা মীমাংসা করে দিল, একটা মেয়ে রেপ্ট হয়ে গেল, কি বিনিময়ে 10,000 20,000 টাকা, কারণ এফআইআরটাই রেজিস্টার্ড হয়নি। যে এফআইআরটা করেছিল তার গার্জিয়ানরা, তার রিলেটিভরা, দ্যাট শি ওয়াজ র্যাপড, এই এফআইআরটাই পুলিশ ফেলে রাখলো, তারপর বললো না এটা কিছু নয়, আমরা তো রেজিস্টার করছি না, কম্প্রোমাইজ করে আনিছেন, ছাড়ছে, দ্যাটস এনাফ। তো যত পিছের দিকে যাবেন দেখবেন আইনের অনুশাসনগুলো সত্যিকার অর্থে কিছুটা হলো হয়েছে। যত আপনি এগিয়ে এসে তুলনা করবেন, তত দেখবেন যে আগের শাসক যা করেছে, বর্তমান শাসক হয়তো তার থেকে বেশি করছে, আগামী দিনে যে শাসক থাকবে তারা হয়তো আরো বেশি করবে। আইনের অনুশাসনের ক্ষেত্রে কোর্ট মাস্ট বি স্ট্রিক্ট। আমি ব্যক্তিগতভাবে আমার 40 বছর প্র্যাকটিসের পরে আমি মনে করি যে বিচার ব্যবস্থাকে আরো স্ট্রিক্ট হওয়া দরকার, সো ফার দ্য ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স ইজ কনসার্ন। কারণ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স সঙ্গে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সঙ্গে ডাইরেক্টলি মানুষের স্বার্থটা, কারণ ডাইরেক্টলি সিভিলে নেই, নট দ্যাট, জায়গা সম্পত্তি নিয়েও তো খুন করাপি হচ্ছে, কিন্তু আলটিমেটলি যতগুলো ইয়ের সঙ্গে ইট ইজ মেইনলি সেন্টারিং অ্যারাউন্ড ক্রিমিনাল। তো ক্রিমিনালদের আইনের অনুশাসনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিচার ব্যবস্থাকে আরো স্ট্রিক্ট হওয়া উচিত বলে আমার 40 বছরের অভিজ্ঞতার নিরিখে আমি বলছি, বিচার ব্যবস্থাকে আরো স্ট্রিক্ট হওয়া। কারণ বিচার ব্যবস্থা যদি আপনি যারা মানে ধরুন যারা এই কাজগুলো করছেন, আইন বিরোধী, সংবিধান বিরোধী যারা এই কাজগুলো করছেন, তারা যদি বুঝে যান যে বিচার ব্যবস্থা তো অত স্ট্রিক্ট হচ্ছেন না, বিচার ব্যবস্থার একটা পার্ট হচ্ছে প্রশাসন, তারা তো এত ইয়ে না, পুলিশও ইয়ে করছে না। সুতরাং এই সবাই মিলে এই যে কনসেপ্টটা আমাদের সংবিধানে তৈরি হওয়া, এই যে স্তম্ভগুলো, প্রত্যেকটা স্তম্ভের আরো স্ট্রিক্ট হওয়া দরকার, এবং তাদের ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি। যেমন ধরুন
আমরা অ্যাকাউন্টেবল টু আওয়ার ক্লায়েন্টস, ডাক্তার ইজ অ্যাকাউন্টেবল টু দ্য পেশেন্টস, দোজ হু আর দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্টস তারা অ্যাকাউন্টেবল টু দেয়ার বিজনেস কর্পোরেট সেক্টর ক্লায়েন্টস গুলো। রাজনীতিবিদরা অ্যাকাউন্টেবল কার কাছে? তাদের জনগণের কাছে, ভোটারের কাছে। অ্যাকাউন্টেবিলিটি বিচার ব্যবস্থার মধ্যে মাস্ট বি ফিক্সড। এই কথাটা একমাত্র ভারতবর্ষে বলতেন জ্যোতি বসু। জ্যোতি বসু ছাড়া কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই কথাগুলো বলার সাহসই পাননি। বিমান বসু এক দুইবার বলেছিলেন, তার বিরুদ্ধে কন্টেম্প্ট সোমোটো করেছিল, লালা তুই বাংলা ছেড়ে পালা। পশ্চিমবাংলার একজন জাজ ছিলেন মিস্টার লালা, সিপিআইএম এর বিরুদ্ধে অনেক অর্ডার করতো, উল্টো পাল্টা সিপিআইএম করতো শাসক দল হিসেবে। লালা এগুলিকে খুব স্ট্রিক্টলি, জাস্টিস লালা খুব স্ট্রিক্টলি এগুলোকে হ্যান্ডেল করেছিলেন। তারা তো আন্দোলনই শুরু করে দিলেন, লালা তুই বাংলা ছেড়ে পালা। দ্যাট ওয়াজ দ্য স্লোগান দি দেন পিরিয়ড। এবং বিমান বসুর স্টেটমেন্ট, বিমান বসুর এগেইনস্টে কন্টেম্প্ট প্রসিডিং হয়ে বিমান বসুকে 1 টাকা জরিমানা করা হয়েছিল। তো বিচার ব্যবস্থা মাস্ট বি স্ট্রিক্ট। লালা কিন্তু পশ্চিমবাংলা ছেড়ে পালাননি, জাস্টিস লালা পশ্চিমবাংলা ছেড়ে পালাননি। আমার রাজ্যে কিন্তু দীপক গুপ্তার কথা এখনো মানুষ মনে রাখে। অনেক লোকের ভিড়ে আপনি 5 জনের মধ্যে একজন না, আপনি পঞ্চম, দি পঞ্চম। আপনি যতক্ষণ এই প্রশাসনিক ব্যবস্থায় আপনি দি পঞ্চম না হতে পারবেন, আপনার আমার থেকে যারা প্রবীণ তারা রাজ্যের এডুকেশনের জয়ন্ত চ্যাটার্জির কথা বলেন, এডুকেশনে অধীপ চৌধুরীর কথা বলেন, আপনার সুকুমার সেনগুপ্তের পিরিয়ডে লর্ড সিনহা পরিবারের ডিএম ছিল সিনহা, তার কথা বলেন, এমবিবি কলেজের অধ্যক্ষ সুশান্ত চৌধুরীর কথা আজকেও মানুষ বলেন। তার মানে 5 জনের মধ্যে তারা একজন না, তারা একেবারে পঞ্চম, একেবারে আইডেন্টিফাই করা যায় অনেক লোকের ভিড়ে। আপনার ভূমিকা নেওয়ার ক্ষেত্রে যদি অনেক লোকের ভিড়ে আপনাকে আইডেন্টিফাই না করা যায়, আইডেন্টিফাই যদি আপনি না হন, আপনি শক্তভাবে সিচুয়েশন। ওকে, আমি অনুষ্ঠানের সময় খুব বেশি নেই হাতে, আর একটা বিষয় জানতে চাইব। সিপিএম যে সাংবাদিক সম্মেলন করে 24তম রাজ্য সম্মেলনের পর সাংবাদিক সম্মেলন করে সিপিএম নেতৃত্বরা জানিয়েছেন যে রাজ্যবাসীর বিভিন্ন সমস্যা নিয়ে এই সম্মেলনে আলোচনা হয়েছে এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নামবে দল যদি সেই সমস্যাগুলো না মেটে। আমি একটু সমস্যাগুলো একবার একটু বলছি। জাতীয় শিক্ষানীতি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার বিরুদ্ধে রাজ্যে নারী নির্যাতন বাড়ছে, ধর্ষণ বাড়ছে, পাচার বাণিজ্য বাড়ছে, ধর্মীয় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার চক্রান্ত করছে আরএসএস বিজেপি। গত বছর বন্যাকে জাতীয় পর্যায়ে বিপর্যয় ঘোষণা, কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, 125তম সংশোধনী বিল পাশ করে এডিসিকে অধিক ক্ষমতা প্রদান করতে হবে, রাজ্য সরকারের সকল শূন্য পদ পূরণ করতে হবে, আউটসোর্সিং বন্ধ করতে হবে, 10 বছরের অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ করতে হবে, আশা অঙ্গনওয়াড়ি মিড ডে মিল কর্মীদের সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে হবে, 200 দিনের রেগার 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি করতে হবে, আর রেগার দুর্নীতি বন্ধ করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, নেশার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এগুলো যদি না হয়, এই দাবিগুলো পূরণ না হলে, এখন বলছে সিপিএম যে আগামী দিন বৃহত্তর আন্দোলন নামবে, আর পথে আছে ওরা, কিন্তু তারপরও আন্দোলন আরো সুদৃঢ় করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলন সামনে রেখে আন্দোলন করলে পরে রাজ্য রাজনীতিতে তার কতটা প্রভাব পড়বে? আমি ধরুন বললাম আজকে এখানে আপনার স্টুডিওতে বসে যে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ পদত্যাগ করেন। মানিক শাহ যদি আমার সঙ্গে টেবিল টকে এসে বলে, আপনি বলুন তো কেন আমি পদত্যাগ করব, আমার সরকার কেন পদত্যাগ করবে, আমি বললাম সিপিআইএম দলের জেনারেল সেক্রেটারি জিতেন চৌধুরী আপনি পদত্যাগ করা উচিত। জিতেন চৌধুরী যদি আমাকে বলে আপনি বলুন তো কেন আমি পদত্যাগ করব, আমি হাইপোথি গেলি এসা দাসের মতো বলে দিয়ে গেলাম এই করতে হবে, সেই করতে হবে, এই করতে হবে। তারা যে প্রশ্নগুলো করেছে, হ্যাঁ, এই মনমোহন সিং এর পিরিয়ডে রাইট টু এডুকেশন অ্যাক্ট, ইউপিএ 1, ইউপিএ 2 কারা সঙ্গী ছিল তাদের আমলে? তো এই সমস্ত মানুষকে ছেলের হাতে মোয়া দেওয়ার মতো নাকি ফাজলামি পাইছে নাকি ওরা? মানুষকে হাতে মোয়া ধরায়। হ্যাঁ, ওদের পিরিয়ডে বাইরে থেকে মনমোহন সিং এর গভর্নমেন্টকে ওরা সাপোর্ট দিছিল। লাস্টলি প্রকাশ করাত 1, 2, 3 এগ্রিমেন্ট পরমাণু ইয়েতে সাপোর্ট উইথড্র করলো। রাইট টু রেগার অ্যাক্ট, রেগার অ্যাক্টে তারা তাদের সাপোর্ট মনমোহন সিং এর পিরিয়ডে, রাইট টু এডুকেশন মনমোহন সিং এর পিরিয়ডে তারা লগের সঙ্গী সহযোগী। বিরোধী দল হচ্ছে বিজেপি, আজকে তারা বলছে এই সমস্ত কথা। তার মধ্যে দুটো একটা কথা ঠিকই আছে, রেগাতে আরো বেশি দরকার। কারণ আপনি চিন্তা করে দেখেন কেন রেগাতে পারবে, আমি যদি এবার আদার সাইড অফ দি কয়েন আর্গুমেন্ট করি, তার মানে কি রাজ্যটা কি এখনো একই জায়গায় পিছনে পড়ে আছে? রেগা কিসের জন্য? দুর্বল গরিব অংশের মানুষ, পিছিয়ে পড়া মানুষ,
মানুষকে আরো পিছিয়ে পড়া থাকার জন্য রেগা। তারা কেন বলে না মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্য সরকারকে সচেষ্ট হতে হবে? সরকার তো বিভিন্ন স্কিম করেছে। এবারের বাজেট দেখুন না, এবারের বাজেট তো কৃষকদের জন্য অনেক সুবিধা দিয়েছে। বলার জন্য বলে দিলাম এই করতে হবে, এই করতে হবে। আরে আপনি স্পেসিফিক বলুন, দুর্নীতি বন্ধ করতে হবে। সরকারের দুর্নীতি বোধ একটা আছে, বলুন না। আরে বলুন না, পাবলিকের কাছে আসেন না। বামফ্রন্টের পিরিয়ডে ভিডিও কন নিয়ে রতন নাথ গরম করে দিয়েছিল, মনে আছে? অ্যাসেম্বলি গরম। আপনার টেক্সট বই নিয়ে কেলেঙ্কারি, বাজার গরম ছিল, মনে আছে? স্পেসিফিক বলেন না, সহায়ক বই নিয়ে কিনতে হবে টেক্সট বইয়ের সঙ্গে। এগুলো কোন ধরনের বাণিজ্য? তো স্পেসিফিক বলেন না, দুর্নীতি বন্ধ করতে হবে। আরে কোথায় দুর্নীতি হয়েছে আপনি স্পেসিফিক বলুন। আপনারা দীর্ঘদিন প্রশাসনে ছিলেন, আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদের লোকজন আছে, আপনারা বললেন না দুর্নীতিটা কোথায় হয়েছে। আমরা জনগণ, আমরা খুশি হব। এগুলো রাজ্যবাসীর কল্যাণে মানে গুরুত্বপূর্ণ মানে বলে কি আপনি মনে করছেন? আপনি তো বলছেন সিপিআইএম রাজনৈতিক প্রপাগান্ডা বলে মনে হয়। এগুলি রাজনৈতিক প্রপাগান্ডা, এগুলি দিয়ে কিচ্ছু আসে যায় না, এগুলির জন্য শাসক দল ঘামায় না। এটা জোটের আমলেও দেখেছি, 88 থেকে 93 অনেক কথা তারা বলতেন। তৎকালীন শাসক দল এগুলিতে ঘামতেন না, তৎকালীন শাসক দল একদমই ঘামতেন না। পুলিশ আন্দোলন নিয়ে দেখেছি, লয়ারের আন্দোলন নিয়ে দেখেছি, তৎকালীন শাসক যারা ছিল তারা এগুলি নিয়ে ঘামেন না। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, 1 মিনিট সময় আছে হাতে। আর একটা শেষ প্রশ্ন, যেহেতু আমরা আজ সিপিএম এর বা রাজ্যের প্রধান বিরোধী দল যারা, তাদের রাজ্য সম্মেলন নিয়ে এবং প্রকাশ্য সমাবেশ নিয়ে কথা বলেছি এবং সেটা নিয়ে আলোচনা করছি। এই মুহূর্তে রাজ্য সম্মেলনের নতুন মুখ বেরিয়ে এসছে, কয়েকজন নতুন মুখ, তবে সে অর্থে নতুন প্রজন্মের মুখ বেরিয়ে আসেনি। যে হাতে ছিল সংগঠনের দায়ভার, সেই হাতেই কিন্তু সংগঠনের দায়ভার রয়েছে। ঠিক হাতে আছে কিনা আপনি মনে করেন কিনা? স্ট্রাকচারালি তো খুব একটা চেঞ্জ হয়নি। যে লোকগুলো ছিল, একটা জায়গাতে বলা যেতে পারে যে পবিত্র ঘরকে তারা বাইরে রেখেছেন, কিন্তু আমন্ত্রিত সদস্য আবার করেছেন, বাইরেও রাখলেন। ওনার তো স্বাস্থ্যগত আমি দেখি না দলের তরফ থেকেও বলে, কিংবা এলাকাবাসী হিসেবে আমরা তো ওই এলাকাতেই বাস করি, উনি দীর্ঘায়ু হন, উনি সুস্থ দেহে আছেন। তো ওনাকে যে কি কারণে বের করলেন এর কোনো এক্সপ্লেনেশন নেই। আবার ওনাকে আমন্ত্রিত সদস্য, দলের একজন ইম্পর্টেন্ট লিডার। এছাড়া তো স্ট্রাকচারালি খুব একটা চেঞ্জ তো লক্ষ্য করিনি। যাই হোক, এটা তাদের দলের ইন্টারনাল ডিসিপ্লিন, এটা তো ডেফিনেটলি তারাই সিদ্ধান্ত নেবেন। আমি আপনি স্টুডিওতে বসে জনগণ হিসেবে বা সাংবাদিক হিসেবে বলে দিলেন এটা ঠিক হয়নি, এটা তো তাদের প্রেরোগেটিভ, তাদের চয়েস। দে উইল ডিসাইড ওভার দিস ম্যাটার। এবং তারা কাকে নিলে ভালো হবে, কাকে নিলে ভালো না হবে, এটা তো তাদের ম্যাটার। ওকে, আর এই মুহূর্তে আরেকটা শেষ প্রশ্ন, পাহাড়ের নতুন রাজনীতি বা পাহাড়ের রাজনীতির নতুন মোড় নিচ্ছে বলে কি মনে করছেন আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা যে বক্তব্য রেখেছেন তা শুনে? উই ডিউ রেসপেক্ট টু প্রদ্যুৎ কিশোর দেববর্মা, উনি ধারাবাহিকতাটা মেনটেন করেন না। রাজনীতিতে ধারাবাহিকতাটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি যতটুকু রাজনীতি মানে দেখে বুঝি, রাজনীতিতে ধারাবাহিকতাটা, সে তুলনায় ব্রজগোপাল রায় তারা যখন ছিলেন, আর আরএসপির যোগেশ চক্রবর্তী তারা ছিলেন, কিছুই ছিল না তাদের। হ্যাঁ, শ্যামহরি শর্মা ছিলেন, আপনার ব্রজেশ চক্রবর্তী বিজেপির ছিলেন, তাদের কিছুই ছিল না, 1% ভোটও তখন ছিল না। তারা কিন্তু ধারাবাহিকতা, বিজেপি বলেন, আরএসপি বলেন, ফরওয়ার্ড ব্লকই বলেন, তারা কিন্তু এগুলো মেনটেন করেছেন। উই ডিউ রেসপেক্ট টু প্রদ্যুৎ কিশোর। প্রদ্যুৎ কিশোর ধারাবাহিকতা মেনটেন করে না, হঠাৎ করে একটু ফেসবুকে আসেন, এসে হুম্বি তুম্বি দেন, এই করব সেই করব, আলটিমেটলি এরপরে যেই তিমিরে সেই তিমিরেই। ওকে, সরকার থেকে বেরিয়ে আসার হুমকি যদি দাবি না মানা হয়, প্রদ্যুৎ কিশোর দেববর্মা আজ দাবি কি সেপারেট ত্রিপুরা ল্যান্ড, এটা বাস্তব ক্ষেত্রে কোনো অবস্থাতেই ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে ফিজিবল না। এটা বললে তো উনি হবেন না। ওকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বাবু, আজ অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, সঙ্গে থাকার জন্য। গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই আজ রাজ্যের রাজনীতি এবং বিশেষ করে বিরোধী দল, প্রধান বিরোধী দলের সাংগঠনিক ব্যাপার নিয়ে আমরা আজ আলোচনা করলাম। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, 24তম রাজ্য সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশের পর সিপিএম দলের কর্মী সমর্থকরা কতটা অক্সিজেন পেল বা দলের কর্মী সমর্থকদের কতটা উজ্জীবিত করলো তার সময় বলবে। আগামী দিনে যে আন্দোলনের আভাস দিলেন সিপিএম নেতৃত্বরা, তাতে কতটা সাধারণ কর্মী সমর্থকরা অংশগ্রহণ করবে
সেদিকে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল। তবে সিপিএম এর 24তম রাজ্য সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশ রাজ্য রাজনীতিকে আগামী দিনে কতটা প্রভাবিত করে, দলের কতটা শক্তি বৃদ্ধি করতে পারে, সেটা সময় বলবে। তাই রাজ্য রাজনীতির সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।